দেখছেন রেজাল্ট আউট, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। আমরা আলোচনায় আসবো জ্যোতিবাবু, এবারের যে ইলেকশনের যে রেজাল্ট আমরা দেখলাম সেক্ষেত্রে পিছিয়ে পড়ার ক্ষেত্রে বা ব্যবধান অন্তত যতটা ভাবা গেছিল বাড়বে ততটা বাড়েনি, সেই জায়গা থেকে কোন কোন বিষয়গুলোকে আপনার মনে হচ্ছে মাথায় রাখা প্রয়োজন? আমরা তো ভেবেছিলাম যে মহারাষ্ট্রে এত ভালো রেজাল্ট আমরা করব না, কিন্তু মহারাষ্ট্রে দেখুন বিপুল সংখ্যক ম্যান্ডেট পেয়েছে। আমরা এটাও আশা করিনি বিদর্ভ রিজন থেকে, যে রিজনে মানে এই যে ইন্ডিয়া জোট, INDIA তথা ইন্ডি অ্যালায়েন্স, এরা যেভাবে সংবিধান খাতরে মে হে বলে যে মানুষকে ভুল বুঝিয়েছিল, প্রোপাগান্ডা ছড়িয়েছিল কংগ্রেস, তো সেটা তো কাজ করেনি। মানুষ এদের মিথ্যাচার একদম দাঁত ভাঙা জবাব দিয়েছে যে তোমরা মিথ্যাচার করবে, এই রেজাল্টটা আমরা বুঝিয়ে দেবো। যেভাবে এরা মিথ্যাচার করেছিল, আপনি জানেন যে আমাদের 2024-এর মেজরিটিটা হয়নি, এই মহারাষ্ট্র কিন্তু তার অন্যতম কারণ, এবং তার মধ্যে কারণ হচ্ছে বিদর্ভ এবং মারাঠওয়াড়া, দুটো রিজন। আচ্ছা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুক্ষেত্রে আমরা একটা যেটা দেখছি যে যখন প্রতিশ্রুতি পত্র বেরোয় তখন সেখানে ডাইরেক্ট মানি ট্রান্সফারের একটা প্রতিশ্রুতি ছিল। এই প্রকল্পগুলোর কথা প্রদীপ্তবাবুও বলছিলেন, প্রকল্পগুলো ঘোষণা এবং তাদের যারা উপভোক্তা তারা কি বেশিরভাগই ভোট দিচ্ছেন বা এই ফ্যাক্টরগুলো কাজ করছে? দেখুন, এটা তো একটা ফ্যাক্টর তো অবভিয়াসলি রয়েছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড ধরুন যে এইটা মানে আমি অন্যভাবে এটাকে দেখছি, সেটা হচ্ছে ধরুন আমার রাজ্যের আর্থিক অবস্থা তলানিতে। আমি বলতে চাইছি যাই হয়ে যাক না কেন প্রকল্পগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করছে না। প্রকল্পগুলো ফ্যাক্টর বলতে দেখুন মানে এটা মাল্টিপল ডাইরেকশন, মানে ডাইমেনশন। আপনি যদি শুধুমাত্র বলেন যে প্রকল্পগুলো জন্যই হচ্ছে ভোটটা পাচ্ছে, একটা ধরুন একজন মহিলার তো ডাবল আইডেন্টিটি থাকতে পারে, মানে একাধারে সে মহিলা, একাধারে সে তার মনে হচ্ছে যে ভাই যেভাবে এরা মুসলিম তোষণ করছে, তো ফলে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে কিন্তু সেই আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা থেকে ওভারওয়েলমিংলি মহিলারা কিন্তু বিজেপিকে ভোটটা দিয়েছে। মানে এই যে তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে যেভাবে কংগ্রেস এবং এই UBT, উদ্ধব বালাসাহেব ঠাকরে এবং NCP যেভাবে আপনার সাধুদের পরে অত্যাচার করেছে, পালঘরে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে, তো ফলে এই যে তোষণের রাজনীতি থেকে বেরিয়ে গিয়ে অনেক মহিলা কিন্তু ভোট দিয়েছে। আমি শুধু বলবো না যে মহিলা আইডেন্টিটি হিসেবে ভোটটা দিয়েছে, অনেক ক্ষেত্রে মহিলা নিজের আইডেন্টিটি বাঁচানোর জন্য, নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য, তারা আইডেন্টিটি মানে ওই তোষণ রাজনীতিকে পরিহার করার জন্য বা পরিত্যাগ করার জন্য তারা কিন্তু বিজেপিকে বেছে নিয়েছে। ঝাড়খণ্ডের প্রসঙ্গে একটু আসবো। একেবারে বড় ধাক্কা বিজেপির বলা যেতে পারে, গতবারের তুলনায় আসন সংখ্যা কমেছে। বারবারই যেটা আমরা দেখতে পেলাম যে চম্পাই সোরেন, তাকে কিন্তু খুব একটা কাজে লাগানো গেল না বিজেপির পক্ষে, এবং আদিবাসী সমর্থন পেলেন হেমন্ত সোরেন এবং সেইভাবেই তিনি বিপুল ভোটে জয়যুক্ত হলেন। এই বিষয়টিকে ব্যাখ্যা করবেন আমাদের সঙ্গে। আমাদের টেলিফোন লাইনে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, দেখো, বিজেপি যে অস্ত্র নিয়ে ঝাড়খণ্ডে প্রচারে নেমেছিল সেই অস্ত্র ভোতা হয়ে গিয়েছে। বিজেপির অস্ত্র যেটা ছিল, যদি একটু মনে করে দেখি আমরা, তারা বলছিল অনুপ্রবেশকারী মুসলমান অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের জমি, বেটি, রুটি সব কেড়ে নিচ্ছে, তাদেরকে তাড়িয়ে দিতে হবে ঝাড়খণ্ড থেকে। এই কথা বলে ঝাড়খণ্ডে একটি মুসলমান বিরোধী সাম্প্রদায়িক রাজনীতি তীব্রভাবে করেছিল, এবং সেই প্রচারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অংশগ্রহণ করেছিলেন। তাদের আশা ছিল যে মুসলমান বিরোধী এই প্রচারে যদি আদিবাসী এবং হিন্দু সমাজ একসঙ্গে বিজেপিকে ভোট দেয় তাহলে বিজেপি বড় জয় পাবে। কিন্তু ব্যাপারটা একেবারে উল্টে গেছে। আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে প্রায় 26% আদিবাসী, 13-14% মুসলিম, এই দুই অংশ একজোট হয়ে ভোট দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোটকে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং বামপন্থীদের জোটকে একসাথে ভোট দিয়েছে সংখ্যালঘু এবং আদিবাসী সমাজ, যার ফলে এখানেই 40%-এর মতো ভোটের, যেহেতু প্রায় সবটাই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোট পেয়েছে, তাই সেখানেই বিজেপির ভাগ্য ঠিক হয়ে যায়। বিজেপি যে ঝাড়খণ্ড দখল করতে পারবে না সেখানেই ঠিক হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে আগের বারের তুলনাতেও ভালো ফল আসন সংখ্যার নিরিখে করলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোট। ঝাড়খণ্ড জিততে আরো অনেকগুলো কৌশল নেবার চেষ্টা করেছিল বিজেপি। তার মধ্যে একটা হচ্ছে ঝাড়খণ্ডের
কয়েক মাসের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে ভাগিয়ে নিয়ে গিয়ে আদিবাসী ভোটে ভাঙন ধরানো। ঝাড়খণ্ডের একটি এলাকাকে কোলহন বলা হয়। এই কোলহন এলাকায় 14টি বিধানসভার আসন রয়েছে। এই এলাকাতে একসময় চম্পাই সোরেন শিবু সোরেনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ লড়াই করেছিলেন এবং তাকে কোলহনের বাঘ বলেও একসময় ডাকা হতো। হেমন্ত সোরেনের কারাবাস হওয়ার পরে চম্পাই সোরেন মুখ্যমন্ত্রীর গদিতে বসেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হয়ে। পরবর্তীকালে যখন হেমন্ত জামিন পেলেন এবং বেরিয়ে এলেন, হেমন্ত আবার মুখ্যমন্ত্রীর স্বাভাবিক দাবিদার হওয়াতে চম্পাই সোরেন ক্ষুব্ধ হলেন এবং তার সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপি চম্পাই সোরেনকে তাদের দলে নিয়ে নিল। বিজেপির এই দল ভাঙানোর খেলা ঝাড়খণ্ডে কাজ করবে বলে তারা ধরেছিল, তারা ভেবেছিল। তাহলে কি আশিস দা সেটাই, এই দল বদলু মনোভাবটাকেই আর কাজ করলো না ভোটারদের মধ্যে এই জায়গাটা? এবং হেমন্ত সোরেনের ক্ষেত্রে যে সমর্থনটা, বিজেপির এই দল ভাঙানোর খেলা ঝাড়খণ্ডের আদিবাসীরা একেবারেই পছন্দ করেনি এবং সেই জন্যই দেখলাম চম্পাই সোরেন নিজেও জিততে পারেননি এবং আদিবাসী এলাকাতে বিরাটভাবে জয় পেয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, বামপন্থীদের জোট। ঝাড়খণ্ডের এই ফলাফল দেখিয়ে দিল যে সাম্প্রদায়িক তার সাথে সব জায়গায় সুবিধে করতে পারবে না বিজেপি। অনেক জায়গাতেই তাদের ব্যর্থ হতে হচ্ছে। সেই জিনিসটাই আমরা কর্ণাটকের যে উপনির্বাচন 3টি আসনে সেটাও আমরা দেখেছি এবং আমরা কেরালার ফলাফল দেখেছি যেখানে বিজেপি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং বিরাট ভোটে প্রিয়াঙ্কা গান্ধী জয়লাভ করেছেন। সুতরাং সব মিলিয়ে বলা যেতে পারে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখের মতো জবাব ঝাড়খণ্ডে দেয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে খুব বড় সেনাপতিদের নামিয়েছিল বিজেপি, খুব বড় সেনাপতি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডের এক দিক থেকে আরেক দিক তোলপাড় করে বেরিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী, আগে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান, তিনিও ঝাড়খণ্ডের এমুড়ো থেকে ওমুড়ো চষে বেরিয়েছেন। সাম্প্রদায়িকতার চাষ করবার চেষ্টা করেছেন। ঝাড়খণ্ডের গরিব মানুষ, ঝাড়খণ্ডের আদিবাসী, ঝাড়খণ্ডের সংখ্যালঘু, ঝাড়খণ্ডের শ্রমজীবী মানুষ, খনি শ্রমিক, ঝাড়খণ্ডের পাহাড়বাসী, জল জঙ্গলবাসী সমস্ত মানুষ সেই বিজেপির প্রচেষ্টাকে রুখে দিয়েছে এবং ঝাড়খণ্ডের ফলাফল কিন্তু রাজ্যটি ছোট বড় রাজ্য নয় বা সেই হিসেবে খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু 2024-এর শেষ ভাগে এসে এই ফলাফল কিন্তু গোটা দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ। এ বিষয়ে চর্চা, বিশ্লেষণ, চুলচেরা বিচার চলবে, কিন্তু এই মুহূর্তে এটা বলা যাচ্ছে যে বিরোধীদের এই জয় কিন্তু দেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার শোনাবো এই রাজ্যের ফলাফল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য। কোনো বিপর্যয় উত্তরবঙ্গ আপনাদের শক্ত ঘাটে, সেখানে দুটো আসলে ব্যাপক ব্যবধান বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতবে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন যে এটা নিয়ে আমরা ভাবিত না, এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচন। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে? আগের দিন শালবনী, চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে? আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ, তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে। এত অমানবিক। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে। তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি,
গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে 11-র আগে, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি, কেস খেয়েছি ইত্যাদি। তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষা। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4,000। যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000, এই মাস 6 আগে, গত এপ্রিল-মে মাসে। তাই এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসন 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি, ভবিষ্যতেও জিতব না, কারণ সেখানে 80% মুসলমান থাকে, আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে, ঝাড়খণ্ডেও তাই করেছে। আর সিতাইতেও প্রায় 40% কাছাকাছি মুসলমান আছে, যদিও সিতাইতে 21-এ আমাদের ভালো ফাইট হয়েছিল 5,000। সিতাই আমরা ভালো লড়বো, সমানে জিতবে কিনা জানি না 26-এ। তা আপনি আমার নাম করে লিখে রাখুন, কারণ ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি, পূর্ব মেদিনীপুর। আমি আবার আলোচনায় আসবো। প্রদীপ্ত বাবু কি বলবেন? বিরোধীরা যা বলছেন সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কি থাকবে? আমার এখন একটা গান মনে পড়ছে, আমি কোন পথে চলি কোন কথা বলি। মানে শুভেন্দু বাবু যা কথা গতকাল বলেছেন, উনি বলছেন এই যে ফলাফল, এটা কোনো ফ্যাক্টরি হবে না 2026। আমি সেটাই বলছি যে কোন পথে চলি আর কোন কথা বলি। মানে একদিকে সংগঠনের দুর্বল জায়গাটা হালকা করে তুলে দিলাম, যে সংগঠনের কি কি সমস্যা থাকছে বা রয়েছে। আমি বাবা সংগঠনের মধ্যে নেই, আমি ওর ব্যাপারে ঢুকিও না, আমি সব ব্যাপারে থাকি, সংগঠনের মধ্যে আমি ঢুকিনি। অমিতাভ বাবু কি করছে আমি জানি না, কিভাবে করছে সুকান্ত বাবু আমি জানি না, আবার ওদিক থেকে একজন আছেন তিনি মাহাতো বাবু, তিনি আবার চিঠিপত্র দিয়ে দিচ্ছেন, সেই চিঠিপত্র কেন দিচ্ছেন আমি জানি না। আমি জানি না অনুপম কেন লিখছে, আমি জানি না সৌমিত্র কেন কি বলছে। ফলে এদের যে রাবণের 10টা মাথা আছে, সেই 10টা বুদ্ধি এক জায়গায় আর আসছে না, ফলে সমস্যা হচ্ছে কামিনী কাঞ্চনের মতন। আমার বক্তব্য হচ্ছে গতকালে শুভেন্দুবাবু আর গত পরশু দিনের শুভেন্দুবাবুর ওই যে এই যে 6টা ইলেকশন হচ্ছে, তার মধ্যে 5টা ডিস্ট্রিক্ট, সেখানে যে কটা পৌরসভা ছিল তার মধ্যে 120টার মধ্যে দেখা যাচ্ছে 70টা আমরা জিতেছি বা ব্লা 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 ব্লা, এই যে তথ্য তালাশগুলো। আর আজকে শুভেন্দুবাবুর যে তথ্য তালাশ, তার নির্বাচনী প্রচার এখনো তার ফেসবুকে রয়েছে, তার ফেসবুকে সমস্ত তথ্য তালাশ রয়েছে। বলে দিন এই যে আজকের কথাটা বলে লিখে রাখুন, এই লিখে রাখুন কথাগুলো তার নির্বাচনী প্রচারের সময় তিনি বললেন না কেন? কেন ছুটে ছুটে গেলেন? শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলাম, শ্রমিক ভট্টাচার্য এবার কি বলছেন তার বক্তব্য শুনবো ফলাফল নিয়ে। থেকে মানুষ বেরিয়ে আসবে এবং এই তৃণমূলের সরকারের অন্তিম দিন আসবে। জনবাংলা কোনো ব্যক্তি ফ্যাক্টর না, তবে নিঃসন্দেহে দল থেকে একজন কমে যাওয়া বা দলের একজন যদি বিরোধিতা করেন, সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় এবং সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এটা নিয়ে আমরা আমাদের আত্মসমীক্ষা চালাবো, কারণ মাদারিঘাটে যে ফলাফল হয়েছে সেটা আমাদের কাছে প্রত্যাশিত না। জন বার্লার দলের এই মুহূর্তে উচিত দলবন্ধুদের নিয়ে বসা এবং দলবন্ধুদের এনে যে দলের বিশেষ সাফল্য আসা সম্ভব নয়, অর্থাৎ শুভেন্দু অধিকারী একজন স্বাভাবিক নেতা, ন্যাচারাল লিডার। শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পরাজিত হয়েছে। শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা এবং শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হওয়া নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর উজ্জ্বল উপস্থিতিটাকেই প্রমাণ করে দেয়। সুতরাং আমরা এই ধরনের বক্তব্যের সঙ্গে একমত নই। দলকে সমীক্ষা করতে হবে, আত্মসমীক্ষার প্রয়োজন আছে, সেটা তো সকলেই করতে হবে। এটা শুভেন্দু অধিকারীও বলবেন, এটা সুকান্ত মজুমদারও বলবেন, এটা আমিও বলবো, এটা দলের যারা কর্মী আছেন তারাও বলবেন। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে দায়ী করে দেবো আমি মনে করি না। শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম করছেন পার্টির জন্য। 18 ঘন্টা 19 ঘন্টা ধরে তিনি দলের কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আর শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা নিয়ে বা তার রাজনৈতিক প্রভাব নিয়ে, তার কর্মক্ষমতা নিয়ে বা তার রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তুলছেন,
এই প্রশ্নই প্রমাণ করে দিচ্ছেন শুভেন্দু নেতা। শেষ পর্যন্ত বিষয় কি ঘটেছে বলে মনে হয়? আমরা এখানে 2,38,00,000 ভোট পেয়েছিলাম। সন্দেশখালী মহিলারা তারাও পেতেন। উত্তরবঙ্গে তো লক্ষ্মীর ভান্ডার ছিল, তারপরে বিজেপি কি করে জয়ী হয়েছিল এতগুলো আসনে। পশ্চিমবঙ্গে আমরা 10,000-এর মতো পঞ্চায়েতের আসন জিতেছি। 5,000 এমন মহিলা ক্যান্ডিডেট আমাদের চিহ্নিত আছে যারা এবারের মেম্বারশিপে অতি মাত্রায় সক্রিয়, যারা জেতার পরে রাত্রি 1টার সময় বলে দেওয়া হয়েছে যে রিকাউন্টিংয়ে তুমি হেরে গেছো, যাদের ব্যালট হাত থেকে সার্টিফিকেট নিয়ে ছেড়ে দিয়ে পরে আরেকজনকে জিতানো হয়েছে। তারা কি লক্ষ্মী ভান্ডার পাননি? সন্দেশখালী তো SC ST বরঞ্চ বেশি টাকা পেয়েছেন তারা। তো মানুষকে লক্ষ্মীর ভান্ডারে দিয়েই ফলাফলের পরিবর্তন হয়ে যায়, এটা বললে আমাদের নিজেদেরই মা বোনেদের, আমাদের প্রান্তিক মহিলাদের অপমান করা হয়। এটা আমরা বিশ্বাস করি না। উচ্চতর প্রকল্প আছে সারা পৃথিবী জুড়ে, সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টে যেখানে সরকার চলে, সেই সরকার প্রান্তিক মানুষকে এ ধরনের কিছু ডোজ দেয়, কিন্তু সেটা সামগ্রিক রাজনীতিতে পরিবর্তন আনতে পারে বা ভোটের জেতাহারাটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এটা আমি বিশ্বাস করি না। প্রদীপ্ত বাবু কি বলবেন? উনি কিসে বিশ্বাস করেন আমি জানি না। আমার মনে হচ্ছে ওনার কথা শুনে শুভেন্দু অধিকারী 4 বছরে ন্যাচারাল লিডার হয়ে গেছেন। মাত্র 4 বছরে ন্যাচারাল লিডার হয়ে গেছেন। মানে যে শুভেন্দু অধিকারীকে 2016 সালে তারা চোর বললো, চোর বলে শুভেন্দু অধিকারীর ভিডিওটা পাঠিয়ে দেওয়া হলো তাদের ইউটিউব চ্যানেলে, এবং সেটা 2020 সাল অবধি সেখানে থাকলো। হঠাৎ করে 20 সালে সেটা উধাও হয়ে গেল। মানে এইভাবে যে ন্যাচারাল লিডার বিজেপি তৈরি করতে পারে আমি না ভেবে পাচ্ছি না। মানে আমার ভাবতে খুব অবাক লাগছে যে 1980 সালে তৈরি হওয়া একটা মানবতাবাদী দল, যেটা অখণ্ড ভারতীয়ের মানবতাবাদের কথা বলে, যে মানে বিকল্প ভাবনা নিয়ে সামনে আসে, জাতীয়তাবাদের ভাবনা, তারাই একজন চোরকে হঠাৎ করে স্বাভাবিক লিডার বলছে। এই বিজেপিকে মানুষ বিশ্বাস করবে? আমি শুভেন্দু অধিকারী আরো কি বলেছেন আজকে শুনিয়ে নেব একবার। জায়গা ছত্রপতি, ওখানে মারাঠি, স্বাভিমান এবং হিন্দুত্বের জয় হয়েছে। আপনি ওখানে লাডলি বায়না প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছিলেন ব্যাপকভাবে, তার এফেক্ট কি করেছে বলে মনে হয়? হ্যাঁ, একটা তো দেখুন, একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে, যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন। এটা তো আছে। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। 500 ছিল, 1000 করেছেন। আবার আগের বাজেটে হয়তো 1000টা 1500-ও করবেন, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার। তো এগুলো তিনি করবেন, কিন্তু তার বাইরেও নির্বাচনে জেতা যায়। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল, ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন। তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দেব, বিশ্বাস করে দিয়েছে। ও পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবেই, এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি, তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি। কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায়, কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায়, কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায়, এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত। সবসময় কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। বাংলায় কি বিজেপি প্রার্থী দেওয়ার জন্য কোথাও কোনো জাজমেন্টে ভুল ছিল? না না, দেখুন, প্রতীকে ভোট হয় তো। বার্সায় উপনির্বাচনে পরিবেশ নেই। তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে, সেখানে মতপার্থক্য, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। প্রতীক হচ্ছে ফাইনাল। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে, তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, জনজাতির স্বার্থ এবং অধিকার, এটাই হচ্ছে আমাদের মতপথ। এবং আমি আবারও বলছি ধূপগুড়ির উদাহরণ দিয়ে, ডোন্ট গেট ওরিড। নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট 26-এর ভোটে জিতবেন, যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় 20,000 ভোটে এগিয়ে আছে।
তো এগুলো কোনো ইস্যু নয়। বলছি জন বার্লাকে কোনো প্রভাব ফেলবে? জন বার্লা আমি কোনো উনি এখনো স্টিল বিজেপি, মাঝে ওনার মিসেসও অসুস্থ ছিল, আমি কোনো কমেন্ট করব এগুলো। দিস ইজ নট দ্য টাইম, এগুলো মিডিয়ার কাজ। আমি মনে করি পশ্চিমবাংলার উপনির্বাচন নিয়ে কোনো টক শো, কোনো ডিসকাশন, কোনো ইন্টারাকশনে পার্টিসিপেটই করা উচিত। আবারও বলি, আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাব থেকে সাইকেল, সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। আজকের ফলাফল নিয়ে তার বক্তব্য স্পষ্ট। তিনি যেটা বলতে চাইছেন যে এবারে যে উপনির্বাচনের ফলাফল আমরা পেলাম, অবশ্যই আত্মসমীক্ষা করবে সব দলই, যারা হেরেছে তারা, কিন্তু পাশাপাশি এই ফল সেরকম কোনো প্রভাব ফেলবে না 2026-এ। শফিউল্লাহ বাবু, আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে 6টা বিধানসভার উপনির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি হেরেও যেত তাহলেও সরকারে থাকতো, এবং এটার সঙ্গে এখনো 1 বছর পরে যে বিধানসভা নির্বাচন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর শুভেন্দুবাবু কি বলছেন সেটা, তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা, তার রাজনৈতিক যে বিশ্লেষণ তার দলের সাপেক্ষে সেটা একটা আলাদা দিক। তবে শুভেন্দুবাবু যেভাবে বলছেন যে 6টায় নির্বাচনে আমি এভাবে ব্যাপারটাকে দেখিনি, আমি মনে করি ঠিক অন্যভাবে, যে 6টা নির্বাচন হলো না, একটা নির্বাচন হলো বা একটা সমবায় সমিতির নির্বাচন হলো, যে কোনো একটা নির্বাচন তার জয় পরাজয় তার রাজনৈতিক দল এবং কর্মীদের উপর একটা প্রভাব তো নিশ্চিতভাবেই পড়ে, এবং আমাদের এই 6টা নির্বাচনে যে খারাপ ফলাফল তার প্রভাব আমাদের উপরে নিশ্চিতভাবেই পড়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী কি বলছেন না বলছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার কথা বলছেন বা দল আন্দোলন সংগঠনমুখীর কথা বলছেন, পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দু অধিকারীকে ঠিক দুভাবে দেখতে অভ্যস্ত, মানে দুভাবে দেখেই বিচার বিশ্লেষণ করে এসেছেন। কারণ ঠিক 2016 সালের যদি বিধানসভা নির্বাচনের আগের একটা ঘটনা মনে, আমার নিশ্চয়ই প্রদীপ্তবাবুরও মনে আছে, সম্ভবত এই উত্তরবঙ্গের কালচিনিতে একটা সভা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় বক্তব্য রাখছিলেন। সেই বক্তব্য রাখছিলেন এমন একটা সময়, সেই সময় বিজেপির পার্টি অফিস থেকে একটা ভিডিও সেই সময় প্রেস কনফারেন্স করে বলা হলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ওই প্রসঙ্গে যাব না যে শুভেন্দু অধিকারীকে দুর্নীতিগ্রস্ত বলতে, চোর বলে এখন বিজেপি নেতা হচ্ছে, মোটা বলবো না। আমি যেটা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে আগে যদি আমি জানতাম আমি এদের কাউকে আর নির্বাচনে টিকিট দিতাম না, এবং দেখা গেছে যে নির্বাচনে 2016 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপুলভাবে জিতেছে। জেতার পরে এখন বর্তমানের কলকাতার মেয়রকেও সেই ভিডিওতে দেখা গেছিল, তিনি তখন মেয়র ছিলেন না, পদোন্নতি হয়েছে। আবার উল্টো দিকে যারা সেই সময় চিৎকার চেঁচামেচি করেছে যে চোর বলে, হাত পেতে টাকা নেওয়া, এই সমস্ত কথাবার্তা বলে, তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারী এখন বিজেপির বড় সম্পদ হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার স্বপ্ন দেখাচ্ছে। আবার এই শুভেন্দু অধিকারী বলছে গণতন্ত্রের কথা, পশ্চিমবঙ্গের নির্বাচন হয় না। পশ্চিমবঙ্গের এই 10 কোটি জনতার মধ্যে বেশিরভাগ মানুষ জানে যে গোটা 2018 সালে গোটা পশ্চিমবঙ্গে যে 1/3 মানুষ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি, তার বড় মাস্টার মাইন্ড ছিল শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী গণতন্ত্র ফেরানোর ডাক দিলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ যে ভরসা বা বিশ্বাস করে না, এটা আগামীতে আরো প্রকটভাবে প্রমাণিত হবে। লিপিকাদি, মতামত মোটামুটি একই রকম। শুভেন্দু অধিকারীকে একসময় এরা চোর বলেছে, তখন তৃণমূলে ছিল, অথচ তৃণমূল এখন চোর বলছে। ওই যে চোর, যে সময় বিজেপি চোর বলছে, যে সময় বিজেপি চোর বলেছে, সেই সময় কিন্তু তৃণমূলের সঙ্গে ছিল। তৃণমূল কিন্তু তখন পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনেছি, আমি বলবো কত কি আছে, কত সুযোগ নিয়েছে, তাহলে সেই সুযোগটা সেই সময় কেন বলেননি যখন আপনার দলে ছিল? তখন কি ধোয়া তুলসী পাতা ছিল? আবার বিজেপি এত চোর বলে চিৎকার করেছে, সেই বিজেপি আজকে তাকে একেবারে দলে সোনার ছেলে করে তাকে দিয়ে তার উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়েছে। সেই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে মনে হয় আলোচনা করাটাই বৃথা। তাকে ব্যবহার করেছে, তৃণমূলে ব্যবহার করেছে, বিজেপি ব্যবহার করছে নিজেদের সুযোগ সুবিধা মতন। আদতে লোকটা দুর্নীতিগ্রস্ত লোক, এটাই প্রমাণ হয় এর দ্বারা। যদি বাবু, দেখুন, প্রদীপ্তদার কিছু কথা শুনছিলাম যে এই শুভেন্দু অধিকারী কেন নেওয়া হলো দুর্নীতিগ্রস্ত মুক্ত। 2021 সালের নির্বাচনের আগে একটা মঞ্চে চলে যান, সেই মঞ্চে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে উনি বলছেন যে
বনসহায়ক দপ্তরে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির যিনি মূল কারিগর তার নাম হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়। আবার রাজীব বন্দ্যোপাধ্যায় একই জিনিস বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তো সবাই দুজনকে চোর বলল। আজকে সেই দুজনই একই প্ল্যাটফর্মে একই রাজনৈতিক দলে। আমি জানি না সেই তদন্ত কতদূর এগিয়েছে এবং সেই রাজীব বন্দ্যোপাধ্যায় জেলে না মমতা বন্দ্যোপাধ্যায় জেলে সেটা বাংলার মানুষ অ্যাকচুয়ালি জানে না, মানে বুঝতে পারছে না যে কে জেলে অ্যাকচুয়ালি। কারণ যদি দুর্নীতি করে থাকে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই ঠিক ধরি, তাহলে রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেলে যাওয়া উচিত। রাজীব বন্দ্যোপাধ্যায় কি জেলে? আমি জানা নেই, প্রদীপ্ত তো ভালো বলতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো জেলে নন, না হলে তো মুখ্যমন্ত্রিত্ব করতে পারেন না, সেটাও মানে সবাই জানে মোটামুটি। একটা বিষয় যদি বাবু জিজ্ঞেস করতে চাইবো আপনার কাছে, আমার প্রশ্ন আমি থাকবে। আসছি সেই প্রসঙ্গে। হ্যাঁ বলুন। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব কি চিন্তিত রাজ্যের সংগঠন নিয়ে আপনাদের? দেখুন, রাজ্যের সংগঠন আমাদের কোনো একটা পরিবার ভিত্তিক দল নয়। আজ দিলীপ ঘোষ আমি বলছি, দিলীপ ঘোষ বলুন, জ্যোতি চ্যাটার্জি বলুন, সুকান্ত মজুমদার বলুন বা শুভেন্দু অধিকারী বলুন, আপনি বলুন তো যে ধরুন আমাদের পরবর্তী কেন্দ্রীয় সভাপতি কে হবে? আপনি জানেন না, আমিও জানি না, প্রদীপ্ততাও জানেন না, কেউ জানে না। সুকান্ত মজুমদার হওয়ার আগে, মানে রাজ্য সভাপতি হওয়ার আগে, সুকান্ত মজুমদার যে রাজ্য সভাপতি হবে সেটা কোনো মিডিয়া হাউসই জানতো না, আমরাও জানতাম না। কিন্তু একটা জিনিস আপনি বলতে পারবেন যে পরবর্তীকালে বা পরবর্তীতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কে হবেন বা তৃণমূলের ফার্স্ট ইন কমান্ড কে হবেন আপনি বলতে পারবেন। কংগ্রেসের ক্ষেত্রেও এক। তো সুতরাং আমাদের দলে একটা ক্যাডার ভিত্তিক দল, যেখানে একটা আদর্শ রয়েছে, এবং আমাদের দলে যে কারণের জন্য 2 থেকে আজকে ধরুন 302, এখন 240 এবং প্রায় 17খানা রাজ্যে ক্ষমতায়। আজকে মহারাষ্ট্রে অ্যান্টি ইনকামবেন্সিকে ওভারকাম করে আমরা ক্ষমতায় আসলাম। উত্তরপ্রদেশের ক্ষেত্রে তাই, মানে রিপিট হয়েছে। আপনি বলুন না, উত্তরপ্রদেশে তো কোনোদিন এই ট্রেন্ড দেখা যায়নি যে সমাজবাদী পার্টি, একবার সমাজবাদী পার্টি আবার বিএসপি, কিন্তু সেই রেকর্ড ব্রেক করছে মানুষ। তার কারণ মানুষ মনে করছে যে বিজেপি হচ্ছে আপনার ওই মানে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। অর্থাৎ বিজেপি যে সুশাসন এবং গুড গভর্নেন্স দিতে পারে, যেটা কিন্তু মহারাষ্ট্রের মানুষ প্রমাণ করে। জ্যোতি চ্যাটার্জি বলছে না, উত্তরপ্রদেশের মানুষ প্রমাণ করেছে, মধ্যপ্রদেশের মানুষ প্রমাণ করেছে, গুজরাটের মানুষ প্রমাণ করেছে। একের পর এক বিজেপি তারা সরকার চেয়েছে, তার ফলে রিপিট পশ্চিমবঙ্গে এটা শুধু রিপিট হয়েছে। পশ্চিমবাংলার এটা ট্রেন্ড নয়। পশ্চিমবাংলা 34 বছর বামেরা ক্ষমতা ছিল, দুর্নীতি করেছে, গণহত্যা চালিয়েছে, তারপরেও তারা ক্ষমতা ছিল। পশ্চিমবঙ্গের একটা ট্রেন্ড। কিন্তু যেখানে ট্রেন্ড নয় সেখানে কিন্তু বিজেপি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। আর বিজেপি দেখায়নি, মানে সাধারণ মানুষ তারা মনে করেছে বিজেপি পারে সুশাসন উপহার দিতে। আর গুন্ডা বিজেপির অনেক ভোটারই অনেকেই যেটা বলছেন যে তৃণমূলকে ভোট দিয়েছেন। কোথায় বিজেপির ভোটার ভোট দেবে না? বিজেপির ভোটারকে আপনার ভোট দিতে দেবে না। বুথের ভিতরে তৃণমূলের ওই সান্ডা গুন্ডার শেখ শাহজাহানের মতো লোকরা বসে থাকবে, তারাই গিয়ে ভোটটা দিয়ে দেবে। কোথাও দেখবেন সিসি ক্যামেরা এরকম ভাবে ঘুরে রয়েছে, কোথাও দেখবেন 80% ভোট পড়ে গেছে, কোথাও দেখবেন ব্যালট নিয়ে দৌড়াচ্ছে, কোথাও দেখবেন 90% ভোট পড়ে গেছে। যেটা আমি প্রদীপ্ত বাবুর কাছে আসবো, আলোচনায় অবশ্যই আসবো, কিন্তু তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে নেব, সঙ্গে থাকবেন।